বাংলাদেশে মোহাম্মদ ইউনুসকে কেউ পাগল বলছেন, কেউ বলছেন মোহাম্মদ ইউনুস জোর করে বসে আছেন। কিন্তু মোহাম্মদ ইউনুসের কিন্তু এমনও লোক আছে যারা তার মোহাম্মদ ইউনুসকে ছাড়া চলতে পারেন না। এমন একজন ব্যক্তি হচ্ছেন জো বাইডেন, পরম বন্ধু নাকি মোহাম্মদ ইউনুসের, গলা জড়াজড়ি করে ছবি দেন। কিন্তু হঠাৎ করে জো বাইডেনের কি হলো? হঠাৎ করে অস্থায়ী রাষ্ট্রদূত হিসেবে একজন ব্যক্তিকে পাঠানো হলো বাংলাদেশে। জো বাইডেন ঠিক যাওয়ার আগে ট্রেসি অ্যান জ্যাকবসনকে পাঠালেন বাংলাদেশে। যে ট্রেসি অ্যান জ্যাকবসন এর আগে একাধিক দেশে গিয়ে তাদের রাজনীতিতে নাক গলিয়েছেন। এবার কি তবে যাওয়ার আগে শেষ মরণ কামড় দিচ্ছেন জো বাইডেন? কি হয়েছে কি বাংলাদেশে, কি হচ্ছে আমেরিকায়, দেখুন। হাতে আর মাত্র 10 দিন, তারপরে হোয়াইট হাউস ছাড়তে হবে জো বাইডেনকে। কিন্তু শেষ মুহূর্তে এসেও কোন খেলা চলছে তার মাথায়? কেন আচমকা বাংলাদেশে অস্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ করতে গেলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট? যে ট্রেসি অ্যান জ্যাকবসনকে তিনি বাংলাদেশে পাঠাতে চলেছেন, তার ট্র্যাক রেকর্ড দেখে সন্দেহ বাড়ছে আন্তর্জাতিক মহলে। ট্রেসি অ্যান জ্যাকবসনকে নিয়ে একাধিক বিতর্ক। অন্য দেশে নাক গলানোর সিদ্ধহস্ত ট্রেসি, তার কলকাঠিটি আলাদা হয় কাসবো সার্বিয়া। ইরাক ইরানের সম্পর্ক নষ্ট করাতেও ট্রেসির হাত ছিল বলে দাবি। তবে বাইডেনের খুবই বিশ্বস্ত ট্রেসি। 1 বছর বেকার ছিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন, তারপর বাইডেনই তাকে ফের নিয়োগ করেন। ট্রেসির নিয়োগে সায় ছিল না মার্কিন সেনেটেরও। কোনো দেশে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগে সেনেটের সম্মতি প্রয়োজন, তবে অস্থায়ী নিয়োগে সেনেটের মতামতের প্রয়োজন নেই। ট্রেসিকে ঠিক কোন উদ্দেশ্যে বাংলাদেশে পাঠানো হচ্ছে তা নিয়ে চিন্তিত অনেকে। ট্রেসিকে পাঠানো হচ্ছে রেস্কিউ মিশন। সে আসবে, এখানে যা যা অপকর্ম করেছে সেগুলোর যত আলামত পরিষ্কার করা যায় করবে, এবং মূল কথা হলো ইউনুসকে রেস্কিউ করে নিয়ে যাওয়া। কারণ ইউনুসের পক্ষে এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে যেতে চাইলেও এই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে যাওয়া সম্ভব নয়। এক্সপিরিয়েন্সড ডিপ্লোম্যাট, যার হিস্ট্রিটা এরকম, তাকে এই শেষ সময়তে কেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ করছে? এবং দেখুন, এটা কিন্তু খুব আনইউজুয়াল একটা ব্যাপার। মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইন জেনারেল এই লাস্টের 2 সপ্তাহে যা করছে, এইটা একটা আউটগোয়িং অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু কাজ নয়। ট্রাম্প প্রেসিডেন্ট হলে ইউনুস সমেত গোটা ডিপ স্টেট মহাসংকটে পড়তে চলেছে তা স্পষ্ট। তাই ট্রাম্প আসার আগে তড়িঘড়ি বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর ষড়যন্ত্র চলছে না তো? রাষ্ট্রদূত নিয়োগটা 5 বছর বা 6 বছরের মতো হয় না, যেভাবে ডেমোক্রেটিক ইলেক্টেড বিষয় হয়। রাষ্ট্রদূত কোনো নির্বাচিত পোস্ট নয় যে তাকে বসিয়ে দিলে 5 বছর চেঞ্জ করা যাবে না। এর আগে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসে দৌলতে হাসিনা সরকারের পতন হয়। জামাতি জঙ্গিদের এক করার হাত ছিল পিটার হাসের। এবার 10 দিনের জন্য ট্রেসিকে বাংলাদেশ পাঠিয়ে ফের কোন ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করা হবে? রিপাবলিক বাংলা। ভারত বাংলাদেশের মধ্যে প্রতি মুহূর্তে বাড়ছে তিক্ততা। দোষটা কার? বাংলাদেশের। বাংলাদেশের কট্টরপন্থীদের, বাংলাদেশের ইউনুসপন্থীদের, মৌলবাদীদের। আর তারা কি করছে? সীমান্তে চেষ্টা করছে যাতে কোনোভাবে অশান্তি সৃষ্টি করা যায়। কিন্তু ভারত সংযম দেখাচ্ছে। ভারত বারবার দেখাচ্ছে কিভাবে একটি এমন সভ্য দেশের মতো ব্যবহার করা যায় যারা জানে কিভাবে সংযম করতে হয়। এরই মধ্যে বৈঠক হয়ে গেল ভারত এবং বাংলাদেশের নিরাপত্তা রক্ষীদের মধ্যে। কি বললেন তারা, কি হলো বৈঠকে, দেখুন। যে বিএসএফ আমাদের জন্য ঝড় বৃষ্টি রাত সবসময় আমাদেরকে প্রোটেক্ট করে, তো আমরা সেই বিএসএফদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। দেশের জন্য যদি আমাদের জান দিতে হয় তবু আমরা জান দিতে রাজি। ক্রমশই অশান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল। মালদাহের সুখদেবপুরের ঘটনায় নড়ে চড়ে বসেছে বিএসএফ। শান্তির বার্তা দিতে বৃহস্পতিবার চলল 2 দেশের সীমান্ত রক্ষীদের বৈঠক। All kinds of issues were discussed in a very nice atmosphere. And it was just a casual meeting and a regular meeting that we hold with our counterparts. The company commanders hold at their level, the unit commanders hold at their level, the sector commander hold at their level, and the IG level also hold meetings on regular intervals at their levels. বিএসএফ এর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখার পাশাপাশি 2 সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়। সব মিলিয়ে আজকের বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে সুখদেবপুরে কাঁটাতার বসানো, যেহেতু একদিকে
সমস্যা জটিলতা তৈরি হচ্ছে। গতকাল পর্যন্ত কাজ হয়েছে এবং দুপুরের পর কাজ স্থগিত হয়ে যায়। ঝিনাইদহ নিয়েও কেন ঝিনাইদহের কথা বলছি, এই ঝিনাইদহের 5 কিলোমিটার জায়গা বিজেপি নিজেদের বলে দাবি করেছে এবং তাদের যে সংবাদপত্র বা বাংলাদেশের একটি সংবাদপত্রে কার্যত এই ঝিনাইদহের 5 কিলোমিটার জায়গা বিজেপি দখল করেছে বলে একটা কিন্তু উক্তি তারা করেছে। সেই জায়গায় ঝিনাইদহ নিয়েও কথা হবে, কারণ ঝিনাইদহের যে 5 কিলোমিটার জায়গা নিজেদের বলে দাবি করা হয়েছে সেই জায়গা ভারত ভূখণ্ডে। দুপক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং ভারত বাংলাদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। টিটপ বিশ্বাস ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। সীমান্তে বাংলাদেশিদের বিভিন্ন উস্কানি, তাদের সাম্প্রদায়িকতা ফিরহাদ হাকিম দেখতে পান না। ফিরহাদ হাকিম কি দেখতে পান? তিনি শুনতে পান ভারত মাতা কি যায়, আর তিনি বলেন সেটা নাকি উস্কানিমূলক বক্তব্য। ফিরহাদ হাকিমের এর আগের ধর্মীয় গোঁড়ামির বক্তব্য আমরা শুনেছি, সংখ্যায় বেড়ে যেতে হবে, বিভিন্নভাবে তিনি অন্যান্য কথা বলে দাওয়াতে ইসলাম নানা কথা বলে বিভাজন সৃষ্টি করেছেন। এবার কি তবে দেশ বিরোধী মন্তব্য করতে আরম্ভ করলেন ফিরহাদ হাকিম? কি বলছেন তিনি দেখুন। উচিত না, এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়রকে এক কথায় কি বলবেন? খরশত্রু বিভীষণ। সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের করার জবাব দিচ্ছেন বিএসএফ এর জওয়ানরা। থোতা মুখ ভোতা হয়েছে বিজেপিরও। বিএসএফ এর কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়ছেন এলাকাবাসী। গ্রামবাসীদের স্লোগান শুনে রক্ত গরম হয়ে উঠবে যে কোনো ভারতীয়। কিন্তু ফিরহাদ হাকিমের কাছে সেসব হলো উস্কানিমূলক মন্তব্য। আরেকবার শুনুন কি বললেন মন্ত্রী মশাই। উচিত না, এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি। এই ফিরহাদি তো ভারতের জনসংখ্যার নিরিখে সংখ্যালঘুদের সংখ্যাগুরু হওয়ার ডাক দিয়েছিলেন। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। একের পর এক উস্কানিমূলক মন্তব্য, তারপরেও দলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নয়। ফিরহাদ কি তাহলে এভাবেই উস্কানি দিয়ে যাবেন? ফিরহাদ হাকিম যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যে ফিরহাদ হাকিম 50% লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন আমরা 33%, 50%, ফিরহাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআইএর হাতে তুলে দাও। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে এমনিতেই দেশ জুড়ে মন খারাপ হয়েছে বাংলা, যদিও তাতে কোনো হেলদোল নেই রাজ্য সরকার অথবা তৃণমূল কংগ্রেসের। উল্টে কিভাবে অনুপ্রবেশের দায় নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলা যায় তা ভাবতেই বেশি সময় দিচ্ছে রাজ্য। মোহাম্মদ ইউনূসের সরকার যখন সীমান্তে ভারতকে চ্যালেঞ্জ করছে, তখনও নিজেদের বাংলাদেশের বন্ধু প্রমাণ করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি বলবেন এক কথায়? খরশত্রু বিভীষণ। রিপাবলিক বাংলা। একদিকে ফিরহাদ হাকিমের মন্তব্য, অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি। কিন্তু এরই মধ্যে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য, তার পক্ষে এবং ইউনূসের বিপক্ষে বারবার আমরা দেখেছি আওয়াজ উঠেছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন। এবার কথা বললেন বর্ষিয়ান আইনজীবী ZI খান পান্না। তিনি বললেন চিন্ময় কৃষ্ণ প্রভুর কিভাবে তার অধিকার হনন করা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে কিভাবে জোর করে জেলে পুরে রাখা হয়েছে। অন্যদিকে ইউনূসকে করলেন কটাক্ষ, তীব্র কটাক্ষ। দেখুন। কি সরকার অথর্ব না মূর্খ না কানে শোনে না, আমি তো বুঝি না। ইউনূসকে নিয়ে অন্য কোথাও নয়, হচ্ছে বাংলাদেশেই। বিনা কারণে প্রমাণ ছাড়াই দিনের পর দিন ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ। তাকে সব রকমের আইনি এবং মানবাধিকার থেকে বঞ্চিত রেখেছে ইউনূসের সরকার। ইউনূসের এই অনাচার নিয়ে কি বলছেন বাংলাদেশের খ্যাতনামা আইনজীবী
আই খান পান্না। শুনুন। চিন্ময় কুমার দাসকে সনাতনী ধর্মের যারা তাদের প্রোটেকশনের জন্য, নিশ্চয়তার জন্য যখন শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে। মামলায় বেল দিবে না, কোনো আইনজীবীকে দাঁড়াতে দেবে না, সরকার নিশ্চুপ। কি সরকার? অথর্ব না মূর্খ না কানে শোনে না? বাংলাদেশে এখন যেসব কাণ্ড কারখানা চলছে তাকে পাগলামো ছাড়া আর কিছুই বলা চলে না। তা না হলে দিনে দুপুরে সুস্থ মস্তিষ্কে কেউ সব কথা বলতে পারে? 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। কিন্তু কেন এই পাগলামি? কারণটা বলে দিলেন জেড খান পান্নায়। অথর্ব সরকার একটা অথর্ব পাগলকে বসিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আর ইউনূস সাহেব তো কি ছিলেন সেটা সাংবাদিক নুরুল কবিরের ছোট্ট একটা ইন্টারভিউতে বেরিয়ে গেছে। সারা বিশ্বের মুখকে বন্ধ করবেন? ইউনূসের পাপ দেখে মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশিরাও। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কোনো ইচ্ছেই নেই আমাদের বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন, যে অত্যাচার হচ্ছে তার বিচার যাতে সুষ্ঠুভাবে হয়, সে আগ্রহী তার নেই, সে আয়োজনই তার নেই। জেড খান পান্না স্যার ঠিকই বলেছেন যে আইনজীবী উনি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন, উনি এক ধরনের মিথ্যাচার করার চেষ্টা করছেন এবং এটা ভারতের উস্কানি, রয়ের উস্কানিতে একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। বর্তমানে বাংলাদেশের চালকের আসনে যিনি বসে আছেন তার মাথাটা যে বিগড়ে গিয়েছে তা তার একটার পর একটা মন্তব্যে স্পষ্ট। এবার শান্তির নোবেলধারী ইউনূসের মাথায় শান্তির জল কে ঢালে সেটাই দেখার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।